আধার কালো ঘনীভূত মেঘে ছেয়ে আছে পুরো আকাশটা। ঠান্ডা হিমশীতল বাতাসে বিশাল ছায়াময় গাছগুলো কেঁপে উঠেছে ক্ষণে ক্ষণে। সবুজ দুর্বা ঘাসগুলো বাতাসে এমনভাবে নড়ছে যেন হাসছে, উৎসব লেগেছে তাদের। ঘন কালো বৃষ্টিময় সতেজ উৎসব। কি অদ্ভুত সুন্দর প্রকৃতি এরূপ। জুঁইয়ের ভীষণ ভালো লাগে। প্রায় 7 দিন হয়ে গেছে এসেছে দাদু বাড়ি মুন্সিগঞ্জে। এসে দেখেছে যে শুধু মেঘলা আকাশ, কিছুক্ষণ পর পরে বৃষ্টি ঝরে। জুঁই বড্ড দস্যি। একটু আগেও মাঠে গড়াগড়ি খেয়ে কাজিনদের সঙ্গে হই হুল্লোড় ব্যস্ত ছিল। তার সাদা কামিজ কাদায় ভরে কালো হয়ে গেছে, ফর্সা চামড়া ময়লার স্তূপে ঢাকা পড়েছে, লম্বা চুলে জ্বর বেঁধেছে। মা তার এই অবস্থা থেকে কানে ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে বাথরুমে। এত বড় মেয়েকে নিজ হাতে গোসল করিয়ে চুলে শ্যাম্পু মেখে দিয়েছে, গায়ে সাবান ঢলেছে। জুঁই এখনও নিজের জামা কাপড় পরিষ্কার করে ধুতে পারে না। বাবা মায়ের আদর একমাত্র মেয়ে বলে কথা, সবসময় আহ্লাদে বড় হয়েছে। গোসল শেষে জুঁইয়ের মা আন্তরা তাকে বিছানার উপর বসিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে গেছে যেন সে কোনো অবস্থাতে বের হতে না পারে। যাওয়ার আগে গজগজ করে এও বলেছে, যদি আরেকবার তোকে দেখেছে বাইরে গিয়ে ডেঙ্গিপনা করতে, মেরে ডেঙ্গি ঝুলিয়ে রাখবো। বজ্জাত মেয়ে কোথাকার। বাগানের সব ময়লা তোর গা থেকে ধুয়ে পরিষ্কার করেছি আমি। আরেকবার বাইরে যাবি তো খুন্তি গরম করে তোর পিঠে লাগাবো। জুঁই আর কোনো কথা বলেনি। দাদু বাড়ি এলে মায়ের মেজাজ আকাশ ছুঁয়ে থাকে। এখানে তার মাকে দিয়ে অনেক কাজ করানো হয়। আর্থিকভাবে জুঁইয়ের বাবা কিছুটা দুর্বল অন্য ভাইদের থেকে। জুঁইয়ের চাচারা বেশ বড়লোক। জুঁইয়ের বাবা পরিবারের ছোট ছেলে হওয়ায় খুব বখাটে ধরনের ছিল, তাই বড় ভাইদের মতো বাড়ি গাড়ি করতে পারেনি। যদিও জুঁইয়ের দাদি তার বাবাকে বেশি আদর করেন, তবে ঈদের ছুটিতে বাড়িতে বোঝা যায় পয়সা বান ছেলের কদর বাবা মায়ের কাছে সবসময় বেশি। জুঁইয়ের চাচিরা পায়ের উপর পা তুলে ঘরে বসে থাকে। সবার জন্য রান্না একাই হাতে আন্তরাকে করতে হয়। জুঁইয়ের দাদি কোমল গলায় বলেন, তোমার হাতের রান্না ভালো, সবাইকে তৃপ্তি পায়, তাই তোমাকে রাঁধতে দেই। এই জন্য কিছু মনে করো না ছোট বউ। শাশুড়ি অমন মিথ্যে প্রশংসা তাচ্ছিল্য হাসে। আন্তরা কি আর করবে, সে আসতে চায় না মোটেও, কিন্তু না এসব পারা যায় না, শ্বশুরবাড়ি বলে কথা। জুঁইয়ের মনটা ও খুব উদাস হয়ে আছে। বাইরে কি সুন্দর নাবিল ভাইরা ফুটবল খেলছে। জুঁইয়ের খুব আফসোস হয়, কেন ছেলে হয়ে জন্মালো না সে। ছেলে হয়ে বাইরে যেতে কোনো বাধা থাকতো না। কি সুন্দর বৃষ্টির মধ্যে হই হই করে ফুটবল খেলা যেত। ইস, তারা বোধহয় অনেক মজা করছে, অথচ জুঁই এই ঘরের মধ্যে বন্দি হয়ে আছে। বাইরে গেলে মা মেরে ফিরে ছাল তুলে ফেলবে। একটু পর ইতি এসে বলে, কী রে জুঁই, ছোট চাচি মেরেছে তোকে? জুঁই মলিন মুখে মাথা নাড়ে। আসিফা বলে, অত বড় হয়েও চাচির হাতে মার খাস তুই? জুঁই আর্তনাদের স্বরে বলে, প্লিজ কাউকে বলিস না, তাহলে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। আসিফা আর ইতি একসঙ্গে হেসে উঠে। ইতি বলে, তুই যেভাবে মুখ গোমড়া করে আছিস তাতে এমনি সব বোঝা যাচ্ছে, তাদের আর বলতে হবে না। জুঁই দ্রুত আয়নায় তাকায়, তার মুখটা কি বেশি ফোলা লাগছে। সে দ্রুত মুখে হাসি আনার চেষ্টা করে, কিন্তু হাসি আসছেই না। কি করে আসবে, বাইরে সবাই মজা করছে আর সে গাড়াবন্ধে হয়ে। একটু পরে নাবিল ফুটবলটা হাতে ঘোরাতে ঘোরাতে জানালার সামনে এসে দাঁড়ায়। ভেজা চুলগুলো এক হাতে ঝেড়ে নিয়ে বলে, কী ব্যাপার জুঁই, এভাবে বসে আছিস কেন? মন খারাপ? আয় বাইরে আয়। আসিফা বলেন, জুঁই আর বাইরে আসতে পারবে না, ছোটো চাচি ওর ঠ্যাং ভেঙে দিবে। জুঁই আসিফাকে চোখ রাঙাতে চায়, কিন্তু লাভ হয় না। এই মেয়ের মুখ রেলগাড়ির থেকেও ফাস্ট, সব বলে দেয়। নাবিল ভাইয়ের সামনে লজ্জা এতটুকু হয়ে যায় জুঁইয়ের মুখ। নাবিল অবাক হয়ে শুধায়, তাই নাকি? আন্তরা চাচ্ছি তোকে এই ঘরে আটকে রেখেছে, দাঁড়া আমি এক্ষুনি আসছি। বাদ দাও না নাবিল ভাই, মৃদু স্বরে বলে জুঁই। নাবিল ধমকায়, তুই চুপ কর, ছোটো চাচিকে ম্যানেজ করার ট্রিক্স আমার জানা আছে। একটু পরে আন্তরা এসে দরজা খুলে দেয়। গরম দৃষ্টিতে জুঁইকে দেখে নিয়ে বলে, বাইরে গিয়ে লাভ ছাপ করেছিস তো, এক লাথি মারবো। চুপচাপ ভদ্রমেয়ের মতো চেয়ারে বসে থাকবে, আর গা থেকে ওড়না যেন না সরে, খবরদার। আমার নজর রান্নাঘরে থাকে, সবসময় তোর উপর থাকবে। যা এখন। জুঁই খুশিতে ডগমগ করে লাফিয়ে ওঠে, থ্যাংক ইউ মা। বাইরে আসতে পেরে জুঁই যেন ডানা ঝাপটানো পাখি হয়েছে। মায়ের আদেশ নিষেধ ভুলে কাজিনদের সাথে দৌড়াদৌড়িতে ব্যস্ত হয়। আবার সন্ধ্যা নাগাদ বৃষ্টিতে ভিজে নেয় একাকার হয়ে। যখন ব্যালকনিতে এসে বসে তখন মাগরিবের আজান দিচ্ছে। নাবিল তার কাছে এসে বলে, পাহাড় দেখতে যাবি জুঁই? জুঁই অবাক হয়ে তাকায়, ভীত কণ্ঠে বলে, অসম্ভব, এই বৃষ্টি ভেজে পিচ্ছিল রাস্তা পাহাড়ে উঠবো কীভাবে? পড়ে ঠ্যাং ভাঙার জন্য? আমি আছি তো, আমি তোকে কাঁধে তুলবো। ধ্যাত, খেয়ে দে আর কাজ নেই, চাও তো। নাবিল ওর পাশে বসে কাঁধে ধাক্কা মেরে বলে, আরে চল চল। ইতি, আসিফা, মুনতাজ সবাই আছে। কি বলো তুমি, সবাই ওখানে? তা আমি কি তোকে এমনি এমনি নিতে এসেছি নাকি? তোর কি ধারণা তোকে নিয়ে আমি পালাবো? জুঁই বিড়বিড় করে বলে, এমনটাই তো মনে হয় সব সময়, যেভাবে তাকিয়ে থাকো সারাক্ষণ। মুখে বলে, আচ্ছা চলো। সবাই যখন ওদিকে, আমি আর এদিকে থেকে কি করব? তারপর একটু ভয় পেয়ে বলে, মা যদি বকা দেয়? আমাকে অতদূর যেতে নিষেধ করেছিল। আচ্ছা আমরা আছি তো নাকি? তুই তো আর একা যাচ্ছিস না, দোষ হলে সবার হবে। তাছাড়া আমার সাথে গেলে ছোটো চাচি কিছু বলবে না।
তোকে ঘর থেকে ছাড়লো কার কথায় বল? আমার কথায়। শার্টের কলার উঁচু করে বেশ ভাব নিয়ে বলে নাবিল। জুই মাথা নিচু করে বলে ঠিক আছে চলো। নাবিল জুইয়ের হাতটা ধরে। জুই কিছু মনে করে না, ছোট থেকে ভাই বোনের মতো একসাথে বড় হয়েছে তারা। কখনো মাথায় খারাপ চিন্তা আসেনি, আসার কথাও নয়, কিন্তু আজকাল নাবিল যে তাকে নিয়ে অনেক কিছু ভাবছে সেটা জুই বেশ বুঝতে পারে। জুই অবশ্য পাত্তা দেয় না, সে জানে তাদের পরিবার কখনো এমন সম্পর্ক মানবে না। তাছাড়া নাবিলকে সে ভাই হিসেবে শ্রদ্ধা করে, কখনো অন্য নজরে দেখাও সম্ভব না। তারা যতই হাঁটছে ততই অন্ধকারে ঘনিয়ে আসছে। বড় বড় গাছপালা রাস্তা ঢেকে গেছে, আশেপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। জুই প্রশ্ন করে পাহাড় আর কত দূরে নাবিল ভাই? আর বাকিরা কোথায়? আরে আছে আছে, তুই চল সামনে। জুইকে এগিয়ে দিয়ে নাবিল এসে তার পেছনে দাঁড়ায়, কেমন ঘনিষ্ঠ হয়ে। জুইয়ের গা কাটা দিয়ে উঠে সে তড়াক করে সরে গিয়ে বলে আমি আর যাবো না, আমি ফিরে যাবো, তুমি সরো আমার সামনে থেকে। নাবিল সরে না, উল্টা আরো পথ আটকে দাঁড়ায়। তার বাহু চেপে ধরে মরিয়া হয়ে বলে আরে দাঁড়া না, এমন করছিস কেন? আমি কি তোকে খেয়ে ফেলবো? জুই কঠিন গলায় বলে আমার গায়ে হাত দেবেন না, তোমার এসব আচরণ আমার বমি আসছে। কেন বমি আসবে কেন? তুই সবসময় এত ঢং করিস কেন বলতো? বেশি সুন্দর হওয়ার অহংকার নাকি? জয় অস্থির চিত্তে বলে তুমি যদি আমাকে যেতে না দাও আমি কিন্তু চিৎকার করবো। নাবিল হাসে, চারদিকে চোখ বুলিয়ে বলে তোর কি মনে হয় এখানে কেউ তোর চিৎকার শোনার জন্য বসে আছে? তুই চেঁচালে গাছের উপর থেকে ফট করে নামবে। জুঁইয়ের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, ক্রমশ পেঁচাতে থাকে। কি এক বিপদে পড়লো! আগে বুঝলে এখানে জীবনেও আসতো না। নাবিল ভাইয়ের মনে যে এত কুমতলব ঘুরছিল এটা সে কীভাবে আন্দাজ করবে? এই জন্যে মা তাকে বাইরে বের হতে দেয় না। এই জন্য বলে সবসময় সামনে চলতে। এই মুহূর্তে মায়ের কথা না শোনার কারণে জুঁইয়ের প্রচণ্ড আফসোস হচ্ছে। নাবিল যখন কাছে এসে তার কোমর চেপে ধরে উন্মুক্ত কণ্ঠে বলে শোন জুঁই, কথা দিচ্ছি আমি তোকে বিয়ে করব। তুই ছাড়া এমনিতেও আমার অন্য কোথাও মন বসবে না। দেখ আমার হার্টবিট কত ফাস্ট হয়ে গেছে। জুঁইয়ের হাতটা টেনে নিজের বুকের উপর রাখে নাবিল। ভয়ে জুঁইয়ের মন চায় গগন ফাটিয়ে চিৎকার করতে। অসহায়ের মতো বলে প্লিজ নাবিল ভাই, আমি আমি তোমার বোন, বোঝার চেষ্টা করো, এটা সম্ভব না। কে বলেছে তুই আমার বোন? একটা একটা চটকনা খাবি আরেকবার এসে ফালতু কথা বললে। জীবনে কখনো বোনের নজরে তোকে দেখেছি আমি? জুঁই কাঁদো কাঁদো হয়ে বলে কিন্তু এটা সম্ভব না, কেউ মানবে না আমাদের সম্পর্ক। কে বলেছে মানবে না? আমি সবাইকে মানিয়ে নেব, শুধু এই মুহূর্তে তুই মেনে নে। জুঁই রাগে চিৎকার করে তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা কাজ করছে না? খবরদার আমার সাথে উল্টাপাল্টা কিছু করছো তো আমি সবাইকে বলে দেব। নাবিল উদ্গ্রীব হয়ে বলে একটু শান্ত হও প্লিজ, আমি জাস্ট একবার কিস করবো তোকে। না না, এটা অসম্ভব। জুঁই প্লিজ। নাবিল একটা গাছের সাথে চেপে ধরে জুঁইকে। তার হাত বারবার চলে যাচ্ছে জুঁইয়ের ওড়নার নিচে। তাকে একটা ধাক্কা মেরে জুঁই চেঁচিয়ে বলে ছি, আমরা এখনো ছোট। তোমার মাথায় কিভাবে এসব বাজে চিন্তা আসছে? কে বলেছে ছোট? আমার বয়স 21, বিয়ের জন্য একদম পারফেক্ট। আর তোরও 2 বছর পর 18 হয়ে যাবে। তখন এমনিও তোকে বিয়ে করবো আমি, তাই এখন একটা কিস করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না? ন্যাকামি করিস না তো, আমি বেশিক্ষণ ধৈর্য ধরতে পারবো না কিন্তু। তুই কি চাস আমি তোকে জোর করি? জুঁই কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়েছে, কি করবে। নিচ থেকে একটা পাথর কুড়িয়ে নাবিলের কপাল বরাবর মেরে দিতে পারলে ভালো হতো। যে এই বাবা সেই কাজ। জুঁই যেই না নিচু হয়ে পাথর করে দিয়েছে অমনি উপর থেকে আকস্মিক কেউ এসে নাবিলের চুলগুলো টেনে পাশবিক গতিতে তাকে ছিটকে ফেলে। প্রচণ্ড গর্জন করে জুঁইয়ের চেয়ে 1 হাত দূরে গিয়ে মুখ থুবড়ে উল্টে পড়ে যায় নাবিল। অমন ভয়ানক নিষ্ঠুর আক্রমণে সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছে। জুঁই হতভম্ব হয়ে বসে থাকে কিছু মুহূর্ত। আচমকা ঘটনা প্রবাহ বুঝতে সামান্য বেগ পেতে হয় তাকে, কিন্তু যেই মুহূর্তে তার হুঁশ ফিরে উপরে তাকাতে দেখে হেজল চোখের যন্ত্রণা মানবকে। জুঁইয়ের চোখ ঠোঁট দুটো হেসে ওঠে অবাধ অস্তিত্ব। আপনি বিস্ময় আর উৎকণ্ঠার একটা ঢেউ খেলেছে তার কণ্ঠে। অলোকের চেহারা নির্বিকার, দৃষ্টি ভীষণ কঠিন, হবে তবে আকুতিময়। জুঁইয়ের 1 হাতে চেপে ধরে খটমট করে বলে আমাকে জানিয়ে আসনি কেন? তোমাকে ঢাকায় খুঁজে না পেয়ে কত টেনশনে পড়ে গিয়েছিলাম, কোনো আইডিয়া আছে? বজ্র ধমকে জুঁই কেঁপে উঠে অবাক হয়ে বলে আমি আমার দাদু বাড়িতে এসেছিলাম, ঈদে মানুষ বেড়াতে আসে না, এটা আপনাকে বলে আসার কি হলো? অবশ্যই বলে আসবে। তুমি কখন কোথায় যাচ্ছ, কী করছো, কাদের সাথে মিশছো, সব কিছু পাই টু পাই আমাকে জানাতে হবে। গট ইট? জুঁই বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আলোকের কঠিন মুখের দিকে। হঠাৎ বলে আপনি কি আমাকে ফলো করছেন? হ্যাঁ করছি। কেন করছেন? ইচ্ছে হয়েছে তাই, দম বন্ধ লাগছিল তাই। জুঁই হা করে তাকিয়ে থাকে ওই ঝাঁকড়া চুলের আবৃত অশান্ত আর ডেসপারেট মুখটার দিকে। আবেগে উদ্বেলিত হয় তার ভেতরটা। কিছু মুহূর্ত নীরবে কেটে যায় তাদের। হঠাৎ আলোক হিংস্র চোখে নাবিলের দিকে তাকিয়ে প্রশ্ন করে কে এই শালা? এর হাত ধরে ড্যাংড্যাঙ্গিয়ে এমন নীরব জায়গায় কেন এসেছো? কোনো কমন সেন্স নেই? জানো কত বড় বিপদ হতে পারতো? ও আমার ভাই হয়, ভাবতে পারেন যে এমন কিছু করবে? কাপা কণ্ঠে কথাটা বলে মাথা নামিয়ে নেয় জুঁই। অশ্রু ভরে এসেছে চোখের কোণায়। আলোক
আক্রোশে চেঁচিয়ে বলে, এমন বখাটে পারভার্ট কারো ভাই কীভাবে হতে পারে? আমার তো ইচ্ছে করছে জানোয়ারটাকে এখন এই ভেজা মাটির নিচে গেড়ে ফেলতে। জুই আতঙ্কিত হয়ে বলে, প্লিজ এমন কিছু করবেন না। তবে আপনাকে থ্যাঙ্কস, আমাকে বাঁচিয়েছেন। তাই যদি আজকে আপনি না আসতেন তাহলে আমি একা নিজেকে কিভাবে প্রোটেক্ট করতাম। থ্যাঙ্কস পাওয়ার জন্য বাঁচাইনি তোমাকে, নিজের জন্য বাঁচিয়েছি, আর এখন থেকে এটা আমি সবসময় করবো। তুমি থ্যাঙ্কস দিয়ে ভুলাতে পারবে না। ছুঁই বোঝে না সে কথার অর্থ। কেঁদে ওঠে ফুফি, চোখের জল মুছতে মুছতে বলে, আমি বাসায় যেতে চাই। আলোক বলে, অবস্থা দেখে তো মনে হচ্ছে না হেঁটে এতদূর যেতে পারবে, আমার কোলে এসো। জুই চোখ বড় করে তাকে আলোক থমথমে মুখে বলে, ভয় নেই, রক্ষক থেকে বক্ষক হব না আমি, আমার কাছে তুমি সুরক্ষিত থাকবে, এখন চলো। এটুকু বলে জুইকে কোলে তুলে নেয়। জুই দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, কিন্তু নাবিল ভাই, তাকে কি এখানে ফেলে যাব? তুমি এখনও ওকে নিয়ে ভাবছো? আলোকের অগ্নিজোড়া দৃষ্টি দেখি মিয়ে যায় নুই। আর কোনো প্রশ্ন করে না। পুরোটা সময় আলোকের গলা জড়িয়ে তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে জুই। মাঝে মাঝে বিদ্যুতের চমকে জ্বলে ওঠে তার শক্ত চোয়ারে মুখটা, সুন্দর মুখটা। আলোকও তখন তাকে জুইয়ের দিকে এক ঝলকে লজ্জা পেয়ে দ্রুত চোখ নামিয়ে যে নেয় জুই। তাদের বাড়ি পৌঁছাতে বেশিক্ষণ লাগে না। সামনে লোকালয়ে আলো নজরে আসতে আলোক তাকে কোল থেকে নামিয়ে নেয়। বাকিটা পথ তুমি যেতে পারবে, আমি আসবো? জুই ভয়ে অনুরোধ করে, না প্লিজ, আপনাকে কেউ দেখে ফেলে ঝামেলা হবে। যেটুকু করেছেন সের জন্য অনেক থ্যাঙ্কস, আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। অনেক বিড়বিড় করে বলে, তুমি এমনিতে আমাকে কোনোদিন বলতে পারবে না। জুই ফুল চেষ্টা করলেও না। আলোক স্বাভাবিক সেটা কোনোদিনও হতে দেবে না। তোমার জীবনের সমস্ত দখলদারিত্ব সে নিজের হাতে তুলে নিয়েছে। মেঠোপথ পাড়ি দিয়ে জুই দ্রুত নিজের বাড়ি পৌঁছায়, কিন্তু সেখানে তার জন্য আরও বড় বিপদ পেতেছিল। তাকে দেখেই বড় চাচি এসে হামলে পড়ে জিজ্ঞেস করে, নাবিল কই? তোর সাথে তো গিয়েছিল, আমার ছেলে আসেনি কেন? জুই ভয়ে ভয়ে উত্তর দেয়, আমি জানি না বড় চাচি। পিছন থেকে আনতারা তাকে ডাকে, জুই এদিকে আয়। মাথা নিচু করে মায়ের দিকে এগিয়ে যেতেই আনতারা একটানে তাকে ধরে বাড়ির ভেতরে ঢুকে নেয়। তারপর ঘরে এনে বিছানার কোণা থেকে সরাত ঝাড়ু বের করে উন্মাদের মতো গর্জন করে ওঠে, আর কত মানসিকভাবে শাস্তি দিবি তুই আমাকে? বল, কেন গিয়েছিলেন নাবিলের সাথে ওখানে? যদি আজ তোর সর্বনাশ হতো তাহলে কীভাবে মুখ দেখাতাম আমি? কথাগুলো বলে সে নির্বিচ্ছিন্ন মারতে থাকে জুইকে। জুই থতমত খেয়ে যায়। মায়ের আচরণে বুঝে উঠতে পারে না তার অপরাধ কোথায়। নীরবে কেবল অশ্রু গড়িয়ে পড়ে চোখে থেকে। কি আশ্চর্য, যে অন্যায় সে করেনি সে অন্যায়ের জন্য এভাবে শাস্তি পেতে হচ্ছে। জুই আর মাকে কিছু বলে না। তার সাথে ঘটে যাওয়া বীভৎস ঘটনার কথা মার খেয়ে কাঁদতে কাঁদতে না খেয়েই ঘুমিয়ে যায় রাতে। ভেবেছিল সকাল হতে সে সব ভুলে যাবে, কিন্তু তাদের বাড়ির পেছনের পুকুরে নাবিলের ঘাড় মোটকানো লাশ ভেসে ওঠে। সকাল সকাল এমন অনাকাঙ্ক্ষিত দুঃসংবাদে শোকের ছায়া নেমে আসে পুরো বাড়ি জুড়ে। নাবিলের এই দুর্ঘটনাকে সবাই অ্যাক্সিডেন্ট ভেবে নেয়, কারণ তার হাতে দড়ি ছিল। পাহাড়ি এলাকায় ভেজা পিচ্ছিল রাস্তায় কিছুক্ষণ ঝোপ ভেঙে পড়ে গেছে, আর নাবিলের হাতের ওই দড়ি বাঁধন, যা থেকে মনে হচ্ছে সে পাহাড়ে উঠতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে গেছে। তার ঘাড়ে একটা রক ছেড়ে গেছিল, হয়তো খুব জোরে আঘাত পাওয়ার কারণে। জুইয়ের দাদি বিলাপ করে কাঁদতে কাঁদতে বলেন, আহা, আমার নাতিটা এত নৃশংস মৃত্যু, খোদা কাউকে না দিক। বড় চাচি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। একমাত্র ছেলের শোক কাটানো সহজ নয়। সকাল সকাল বাড়িতে পুলিশ চলে আসে। বড় চাচি ডেকে আনে। তদন্তে ধারণা করা হয় যে এটা একটা নিছক দুর্ঘটনা, কারণ হত্যাকাণ্ডে কোনো নজির খুঁজে পাওয়া যায়। যেহেতু শেষবার নাবিলের সাথে জুইকে দেখা গিয়েছিল, তাই পুলিশ প্রধান জুইকে ডেকে কিছু জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু এই ঘটনায় জুই পুরোপুরি কলাপস হয়ে গেছে। বিশেষ করে নাবিলের লাশটা দেখার পর থেকে অন্য কেউ না জানলেও সে অন্তত জানে এটা কখনোই কোনো দুর্ঘটনা ছিল না। দুঃস্বপ্নের মতো তার মস্তিষ্কে বাঁচতে থাকা ভয়ানক দৃশ্যগুলো। আলোক অচেতন নাবিলের সাথে কী করেছিল কল্পনায় জুই ফিস করে বলে, প্লিজ অলোক, এটা করবে না। অলোক গভীর শ্বাস নেয়, ঠান্ডা স্বরে বলে, তোমার দিকে কেউ হাত বাড়িয়েছে আর আমি তাকে এত সহজে ছেড়ে দেবো? এটা হতে পারে না জুই। আমি ওর এমন অবস্থা করবো যেন আর কখনো তোমাদেরকে চোখ তুলে দেখতে না পারে। আর দেখবে কীভাবে? সেজন্য থাকবে না ওর জীবন, আর না থাকবে চোখ। জুই ভীত দৃষ্টিতে চেয়ে থাকে। আলোক হাসে, গা ছমছমে হাসে। হাতে গ্লাভস পরে নাবিলের নিথর দেহটা টেনে হিঁচড়ে পাহাড়ের কিনারে নিয়ে যায়। তারপরে একটা দড়ি বের করে নিখুঁতভাবে নাবিলের হাত জড়ায়, যেন আপাত দৃষ্টিতে মনে সে নিচে এটা সাহায্য নিয়ে উপরে উঠে চেয়েছিল। একটা বড় পাথর সে ঠেলে ফেলে দেয় নিচে। পাথরটি গুলিয়ে গিয়ে ভেঙে ফেলে কিছু ঝোপ। খুব হিসেব করে এবার আলোক নাবিলের অচেতন শরীরটা এমনভাবে ঠেলে দেয় যেন পাহাড়ি ডালে পিছলে পড়ে গেছে। দেখে মনে হবে সে নিচে হোঁচট খেয়ে পড়ে গেছে। গড় গড় শব্দ তোলে পাহাড়ের নিচে পড়ে যায় নাবিলের নিথর শরীর। জুই আতকে উঠে অদ্ভুত স্বপ্ন দেখে মুখে হাত চেপে কাঁপতে থাকে। চোখে ভীতি আর বিস্ময় আনতারা ঘুম ভেঙেছে। মেয়ের চিৎকার জুইয়ের
কাঁধে হাত রেখে অস্থির গলায় প্রশ্ন তুললেন, কি হয়েছে মা? খারাপ স্বপ্ন দেখেছিস? পানি খাবি? জুই কাতর দৃষ্টিতে তাকে মায়ের দিকে হু করে কেঁদে মাকে জড়িয়ে ধরে কান্না বিজড়িত কণ্ঠে আওড়ায়, মা আমি নাবিল ভাইয়ের মৃত্যুটা কিছুতে বলতে পারছি না, আমি কি করবো? প্রতি রাতে কোনো না কোনো দুঃস্বপ্ন দেখে মনে হয় নাবিল ভাইয়ের মৃত্যু, আর তা আমার কাছে এসে আমাকে বলছে আমি তোকে ছাড়বো না জুই, তোর জন্য আমার এই অবস্থা, আমি তোকে শাস্তি দেবো। মেয়ের এসব আজগুবি কথা শুনে ভয়ে জমে যান আন্তারের। তিনি সন্ত্রস্ত কণ্ঠে বোঝানোর চেষ্টা করেন, কি সব আবল তাবল বলছিস? নাবিলের মৃত্যু তো একটা বাজে দুর্ঘটনা মাত্র, এখানে তোর কি কোনো দোষ ছিল? তুই কেন ওকে নিয়ে এত বাজে স্বপ্নে দেখবি? জুই বিলাপ করতে করতে বলে, আমারই দোষ ছিল মা, এত বড় ঘটনার জন্য যদি আমি সেদিন নাবিল ভাইয়ের সাথে না যেতাম তাহলে এসব কিছু হতো না। এগুলো বলে জুই কাঁদতে থাকে, আন্তারা ঘাবড়ে যান, ঘামতে থাকে, তার কপালে শুকিয়ে আসে। বলে, মেয়েকে ভালো করে নিজের দিকে ঘুরিয়ে স্পষ্ট কণ্ঠে প্রশ্ন করে, নাবিলের সাথে তোর কি কোনো সম্পর্ক ছিল? না মা, সে তো আমার ভাইয়ের মতো। তাহলে ওর মৃত্যুতে তোর অবস্থা কেন হবে? আসিফা, ইতি, তার কেউ তো তোর মতো এত পাগলামি করছে না। জুই হিচকিত করে কাঁদতে থাকে। আন্তারা কঠিন গলে আদেশ দেন, কি হয়েছিল আমাকে সত্যি সত্যি বল, খবরদার একটা কথা গোপন করবি না। কাঁদতে কাঁদতে সেদিনের সমস্ত ঘটনা মায়ের কাছে বিস্তারিত বলে জুই। সে এসব আর নিজের মধ্যে চেপে রাখতে পারছিল না। তীব্র অপরাধবোধ পিষ্ট হচ্ছিল তার মন। এভাবে একটা আস্ত মানুষ মরে গেল তার জন্য, তাকে ছোঁয়ার অপরাধে জুই কিভাবে বের হবে এই ট্রমা থেকে? আন্তারা সবকিছু শুনে নির্বাক হয়ে পড়েন। আলোকের ব্যাপারে আরও জানতে জিজ্ঞেস করেন, ছেলেটা তুই কতদিন ধরে চিনিস? জুই এবার সবটা বলে। স্কুল ছুটির পর সে প্রতিদিন বিকেল পুষ্পদের বাগানে খেলতে যাওয়ার নাম করে আসলে আলোকের বাসায় যেত। তার মিথ্যাগুলো মায়ের কাছে ধরা পড়ে যায় এক এক করে। আন্তারার আগে ঠাটিয়ে চড় মারেন মেয়ের গালে, আকাশ পাতাল কাঁপিয়ে গর্জন করে, তোর সাহস কিভাবে হয় একা একটা ছেলের বাসায় গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো? যদি ওই ছেলে তোর কিছু করে ফেলতো, সত্যি করে বল কিছু করনি তো? আশঙ্কা নিয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকেন আন্তারা, দৃষ্টিঘোর সন্দেহে। জুই দ্রুত দুই পাশে মাথা নাড়ে, মাকে বোঝানোর চেষ্টা করে বলে, বিশেষ করে মা, অলোক অন্যদের থেকে আলাদা, খুব ভালো, ও কখনো আমাদেরকে বাজে নজরে। কথা শেষ করার আগে অন্য গালে আরেকটা গাল ফাটানো চড় পায় জুই। আন্তারা ক্রোধে উন্মাদ হয়ে বলেন, ভালোর নমুনা তো দেখলাম, তোর জন্য একটা আস্ত মানুষ খুন করে ফেলেছিস, সাংঘাতিক ছেলে তুই। যদি পুলিশকে বিন্দু মাত্র সন্দেহ করতো যে এটা মার্ডার কেস, তাহলে কি হতো জানিস? সবার আগে তোকেই জেলে ভরা হতো, কারণ ঘটনার এক সময় একমাত্র তুই নাবিলের সাথে ছিলি। আন্তারা বড় বড় শ্বাস ছাড়তে থাকেন। জুই কাঁদতে কাঁদতে বলে, এখন আমি কি করবো মা? পুলিশের কাছে গিয়ে সব স্বীকার করে আসবো? আন্তারা সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে শাসন করে, খবরদার, এই ঘটনা এখানে ভুলে যাবি তুই, কখনো যেন কেউ কিছু জানতে না পারে। আর ওই আলোক নামের ছেলে, ওর সঙ্গে আর জীবনও দেখা করবি না, আমরা দরকার হলে শহর ছেড়ে চলে যাবো। জুই আঁতকে উঠে বলে, কিন্তু মা, আমার পরীক্ষা? বেঁচে থাকলে জীবনে অনেক পরীক্ষা দেখতে পারবি, কিন্তু এই ডেঞ্জারাস ছেলে যেভাবে তোর পেছনে লেগেছে, আগে ওর থেকে পিছু ছাড়ানো দরকার। অর্ধেক সর্বনাশ তো নিজের করে ফেলেছিস, এখন দয়া করে আর সর্বনাশের দিকে পা বাড়াস না। খবরদার ওই ছেলের সাথে আর কখনো কথা বলবি না। ও যদি তোকে বিরক্ত করে তাহলে আমি ওকে পুলিশে হুমকি দেবো। ও যেন নাবিলকে খুন করেছে তার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী তুই, এতেই ও ভয় পেয়ে যাবে। মুখে তখন এই কথা বললে পরে তার মনে হয় ওইরকম ঠান্ডা মাথার একটা খুনিকে কি সত্যি এভাবে ভয় দেখানো সম্ভব? উল্টা সে যদি থ্রেট দেয় জুইয়ের বাবাকে মেরে ফেলে, তাহলে তো আরও বড় বিপদে ফেসে যাবে। জুইকে তার হাতে তুলে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। এসব ভেবে দিনকে দিন আন্তার দুশ্চিন্তা অসুস্থ হতে থাকেন। আলোকের সাথে দেখা করার সাহস তিনি পান না। এদিকে প্রতিদিন জুয়ের স্কুলে আনা নেওয়া করেন, প্রয়োজনে মেয়েকে বাইরে যেতে দেন না। আগে যেই মেয়ে সারাক্ষণ বাইরে দস্যুপনা করে বেড়াতো, সে এখন বন্দি খাঁচার পাখির মতো ঘরের বারান্দায় বন্দি হয়ে থাকে। স্কুলে যাওয়ার পথে একদিন আলোককে টঙ্গের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায় জুই, কিন্তু সাথে মা থাকায় কিছু বলতে পারে না, শুধু চোখাচোখি হয় তাদের মধ্যে। আলোক যেন একরাশ দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়েছিল, ওই হ্যাজাল চোখের দৃষ্টি কি যেন আছে। আর জুই পুরোটা সময় ভয়ে নিজেকে মায়ের সাথে মিশিয়ে রাখে। তারা বোঝেনি সেদিন আলোকের উপস্থিতি। জুই টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায়, এখন থেকে আর স্কুলে যেতে হবে না। তারা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে পড়েন, ভালোই হয়েছে, ছেলেটা বোধহয় আর তোকে বিরক্ত করবে না। এতদিন এবারও তো আসেনি। জুই ভাবে মাকে বলবে যে আলোক ঠিক হয়ে তার উপর নজরদারি করছে, কিন্তু বাবা চলে আসার আর বলা হয় না। মিনাজ সাহেব মেয়ের অবস্থা অবলোকন করেছেন কিছুদিন ধরে, তার হাসি খুশি চঞ্চল মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। তিনি বলেন, হতে পারে ও নাবিলের লাশটা সরাসরি দেখে সহ্য করতে পারেনি। অমন ভয়ঙ্কর দৃশ্য দেখলে যে কেউ ট্রমাটাইজ হয়ে যাবে, ওকে লাশটা দেখানোই ঠিক হয়নি। তারা প্রশ্ন করেন, কি করবে এখন? মেয়েরাই অবস্থার সামনে আবার ওর পরীক্ষার চিন্তা আপাতত ছাড়ো। মেয়ে বাঁচলে অনেক পরীক্ষা দিতে পারবে। ওকে আপাতত কিছুদিন জেসি আবার বাসায় পাঠিয়ে দিয়ে ওখানে ভাই বোনদের সাথে মেলামেশা করলে ধীরে ধীরে এই ঘটনা ভুলে যাবে। আন্দারা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, তোমার যা ভালো মনে হয় তাই করো। জুই চলে আসে তার দূর সম্পর্কে ফুফুর বাড়ি। গুলশানের একটা বিশাল আলিশান ভবনের মালিক তার ফুফা কাজিন ঐশী রশি আর তাদের বড় ভাই রিফাত। ঐশী রশি প্রায় জুইয়ের বয়সী, তবে তারা ইংলিশ মিডিয়ামে পড়ে।
একজন এএসএ লেভেল, অন্যজন ও লেভেলে উঠেছে। পড়াশোনার চাপে তাদের ধরাছোঁয়ার অবস্থা, তবু জুয়ের তারা সময় দেওয়ার চেষ্টা করে। বড় বোন ঐশীর কাছে সে প্রায় অঙ্ক আর ফিজিক্স পড়তে বসে। এভাবে নিজেকে ব্যস্ত রেখে আলোকের ব্যাপারটা সে পুরোপুরি মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করে। কিন্তু চাইলে কি সব হয়? একদিন খুব অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয় সে। জুয়ের ফুফাতো ভাই রিফাত কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। সে তার এক বিশেষ বন্ধুকে বাসায় দাওয়াত করেছে। একদিন রাতে রিফাত ঘরে ঢুকে বলে, ঐশী কাল আমার এক বন্ধু আসবে। সেদিন তোদের বলেছিলাম না জার্মানি থেকে ফিরেছে, ওর রেজাল্ট ছিল ভয়ঙ্কর, স্টেট প্রাইজও পেয়েছে। এখন আমাদের নেক্সট প্রজেক্টের জন্য ওর ব্রেন দরকার, তোদেরকেও ভাবলাম দেখায়। ঐশী হাসতে হাসতে বলে, আসুক দেখি তো কে সেই গুণীজন। জুই তখন সোফায় চুপচাপ বসে ম্যাথের একটা সমস্যার সমাধান করছিল। জার্মানের নাম শুনে সে একটু চমকে ওঠে। মনে পড়ে অলোকের কথা, বুকের ভেতর অজানা একটা শব্দধ্বনি তোলে। তবে সে কিছু বলে না। রিফাত নিজের বন্ধু প্রসঙ্গে খুব আগ্রহ নিয়ে বলে, দারুণ একটা ছেলে, ওর মতো ব্রিলিয়েন্ট লোক আমি কম দেখেছি। রশি বেশ অবাক হয়ে বলে, বাহ, এই প্রথম মনে হয় তুমি কারো এত প্রশংসা করেছো ভাইয়া। আমাদের সাথে আলাপ করাবে তো? নিশ্চয় করাবো, তোদের সাথে আলাপ করানোর জন্যই তো ওকে আনছি। তোদের গোবর ঠাসা মাথায় যদি একটু জ্ঞানের বীজ ছড়াতে পারে তো ক্ষতি কি? ঐশী ঠোঁট উল্টে বলে, বাহ, আমার তো এখনই সেই জ্ঞানী ব্যক্তিকে দেখতে ইচ্ছে করছে। জুই শুধু চুপচাপ শুনে যায় ভাই বোনদের কথা। পরদিন সন্ধ্যা একটা ছোটোখাটো অনুষ্ঠানের মতো করা। রিফাতের অন্যান্য বন্ধুরা এসেছে, তবে আজকে স্পেশাল গেস্টে ওই প্রতিভাবান ছেলেটা, রিফাতের নতুন বন্ধু ঐশী তাকে দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছে। ছেলেটির আগমন হয় একটু দেরিতে। রিফাত তো ভাবছিল আসবে না, সে আবার একটা ফোন করবে নাকি। তখনই কলিং বেল বাজে। গৃহকর্মী আসমা গিয়ে দরজা খুলে দেয়। রিফাত তাকে স্বাগতম জানান। ওয়েলকাম বাড়ি, তোমার জন্য অপেক্ষা করছিল সবাই। ছেলেটি ভেতরে প্রবেশ করে চুলের স্টাইল একদম নতুন, বেশ গম্ভীর ও পরিপাটি চেহারা। প্রথম দেখে চিনতে না পারলেও তার হ্যাজেল চোখ দেখেই দূর থেকে বুক কেঁপে উঠে। জুইয়ের আলোকের সাথে রিফাতের পরিচয় হয় ভার্সিটি সায়েন্স ফেয়ার একটা প্রতিযোগিতায়। আলোক তার প্রতিভা ও স্মার্টনেস দিক দিয়ে রিফাতকে প্রভাবিত করে। এরপর খুব অনায়াসে বন্ধুত্ব গড়ে তোলে। যদিও ব্যাপারটা আলোকের উদ্দেশ্য প্রণীত ছিল, কিন্তু রিফাত তো আর সেটা বোঝেনি। সে শুধু দেখেছে একজন অত্যন্ত মেধাবী পরিশ্রমী ছেলে, যার চিন্তাভাবনা ইউনিক আর দারুণই ইমপ্রেসিভ। ঐশী খুব সহজভাবে আলোকের সাথে পরিচিত হয়। প্রথম দেখাতে ছেলেটির প্রতি তার একটা আগ্রহ তৈরি হয়ে যায়। এত আকর্ষণীয় চেহারা এর আগে সে অন্য কোথাও দেখেনি। আলোককে ড্রয়িং রুমে এনে রিফাতের সবার উদ্দেশ্যে বলে, এই তো স্পেশাল আমাদের গেস্ট মিস্টার অলোক সাফাভি। সবাই ঘুরে তাকায় এবং যথারীতি প্রত্যেক নজর আটকা যায় গাঢ় নীল ক্যাজুয়াল শার্ট, চোখে হালকা ফ্রেমে চশমা, আর কাঁধে ল্যাপটপ ব্যাগ নিয়ে দাঁড়ানো লম্বাটে হ্যান্ডসাম ইঞ্জিনিয়ারের পর চাল চলেন সাধারণ মানুষের মতো হলে ব্যক্তিত্ব খুব বিশেষত্ব টের পাওয়া যায়। ঐশী আলোকের দিকে চেয়ে হেসে প্রশ্ন করে, রিফাত ভাইয়া বলেছিল আপনি নাকি জার্মানিতে স্টেট প্রাইজ পেয়েছেন। আলোক মৃদু হাসে। জুই যেন পাথর হয়ে গেছে, তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে যাচ্ছে। সে কোনো ক্রমে উঠে চলে যায়। রান্নাঘরে এসে সে ঘামতে থাকে। নার্ভাসনেসের কারণে কেমন মাথা ঝিমঝিম করছে। আসমা জিজ্ঞেস করে, আপনারা জুস দেবো? জুই আপা খারাপ লাগলে রুমে গিয়ে বসেন। জুই বলে, জুস লাগবে না। তারপর রুমে চলে আসে। দরজাটা ভেজিয়ে একটা বড় শ্বাস নিয়ে এসির পাওয়ার কমিয়ে দেয়। তার গরম লাগছে প্রচণ্ড। হঠাৎ দরজার কাছ থেকে আওয়াজ আসে, মেয়ে কামিন। আলোককে দেখে জুই একটা চিৎকার দিয়ে উঠতে চায়, ভয় কিন্তু খুব কষ্ট নিজেকে সামনে নেয়। মুখে হাত ঠেকিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? আগে বলে তুমি পালাচ্ছ কেন? আলোক এগিয়ে আসে। জুই পিছিয়ে যা ক্রমশ। আর চোখে একবার দরজার দিকে তাকে কেউ দেখেনি তাকে এখানে আসতে। সে তো আজকের সন্ধ্যার মধ্যমণি। সবার চোখ ফাঁকি দিয়ে কীভাবে ঢুকেছে। জুইয়ের সত্য ভাবনার মাঝে আলোক অভিযোগ তুলে বলতে থাকে, আমাকে একটু মিস করনি তাই না? অথচ আমি এতগুলো দিন কীভাবে কাটিয়েছি জানো? সব কিছু বিরক্ত মনে হচ্ছিল, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। তোমার কথা ভেবে আমি সব ছেড়ে দিয়েছি। আমার বাগানে সবগুলো ফুল নেতে গেছে, কারণ আমি পানি দিই না, পাখিদেরও খাবার দিই না। তাদের গুনগুন বন্ধ হয়ে গেছে, একটা চুড়ি পর্যন্ত আসে না। এই সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। জুই সাথে আমিও। জুই নির্বাক তাকিয়ে থাকে, কি বলবে খুঁজে পায় না। কণ্ঠরুদ্ধ, বুকের মধ্যে অস্বাভাবিক স্পন্দন। আলোক বলে, কেন আসনি তুমি? এভাবে পালিয়ে বেড়াচ্ছ কেন? তোমার কি মনে হয় এটা সম্ভব? তুমি পারবে আমার থেকে দূরে যেতে? জুই দ্রুত সরে গিয়ে কাপা কণ্ঠে বলে, আমি আপনাকে চিনি না, প্লিজ আমার থেকে দূরে থাকবেন। আলোক খানিক যোগে বলে, এই একটা কাজই তো আমি করবো না। তোমার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না, এটা এখনো বুঝতে পারোনি? যে বুঝতে পারে আলোক মোটেও স্বাভাবিক নয়। সে নিশ্চিত কোনো উন্মাদ, হয়তো যন্ত্র বানাতে বানাতে নিজেকে যন্ত্র হয়ে গেছে। সে নিজেকে সামনে কিছু বলতে নেবে, তখনই ভেতরে ঢুকে বসে আলোককে এই ঘরে দেখে অবাক হয়ে যায়। জুইকে আর চোখে একটু দেখে হাসার চেষ্টা করে। বলে, আপনি এখানে কি করছেন ভাইয়া? আলোক কিছু বলার আগে জুই জবাব দেয়, ভাইয়া বাথরুমে যাবে, আমার কাছে ডিরেকশন জিজ্ঞেস করেছিলেন। ঐশী এই কথা শুনে একটু জোরে হেসে ফেলে। তারপর বলে, বাথরুম তো এই রুমে নেই। আচ্ছা আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। প্রয়োজনে শক্তমুখে কথাটা বলে আলোক বের হয়ে যায়। চুপচাপ ঐশী বিস্ময় নিয়ে চেয়ে থাকে। আলোক ছড়ে যেতে সে ঘাড় ঘুরিয়ে জুইয়ের দিকে তাকে প্রশ্ন করে, উনি কি বলেছিল তোকে?
জুই আমতা আমতা করে বলে, তেমন কিছু না, আমার নাম কি, কোন ক্লাসে পড়ি এসব জানতে চাইছিল। ঐশী খুব অবাক হয়ে বলে, আশ্চর্য, এসব কেন জানতে চাইবে? আমি কি জানি কেন জানতে চাইবে? কথাটা বলে জুই বিছানা বসে চুপচাপ কুশনগুলো গুছিয়ে রাখতে থাকে। ঐশীর কৌতূহলী নজর থেকে বাঁচার চেষ্টা। আপাতত কিছুদিন অতীত চলবে, তারপর আবার বর্তমান লিখবো। অতীত কী হয়েছিল সেটা তো আগে সবার জানা দরকার। আর দয়া করে সবাই কমেন্টস করবেন, কারণ রাতের সবাই যখন একসাথে ডিনারে বসে, রিফাতের নানান গল্প জুড়ে দেয় আলোককে অ্যাচিভমেন্ট নিয়ে। জুই মুখ ভার করে চুপচাপ এক কোণে বসে খেতে থাকে। আলোক আর চোখে তাকিয়ে দেখছে ব্যাপারটা, ঐশী নজরে এড়ায় না। সে কৌতূহলীর চোখে জুইকে পরখ করে। এক পর্যায়ে রিফাত বলে, জানো মম, আলোকের কিন্তু ফ্যামিলি নেই, ও একা একটা বাসায় থাকে। মিসেস জেসি কথা শুনে বড্ড মায়াভরা দৃষ্টিতে তাকা আলোকের মুখের দিকে। নরম স্বরে বলেন, আরে তোমার যখন ইচ্ছে হবে এখানে চলে আসবে বাবা, আমরা তো তোমার পরিবারের মতোই। আলোক উৎসাহ নিয়ে বলে, সত্যি আসতে পারি? থ্যাংক ইউ আন্টি, আমি নিশ্চয়ই আসবো, রেগুলার আসবো। আলোকের এত আগ্রহ দেখে মিসেস জেসি মিষ্টি হেসে বলেন, অবশ্যই, তুমি চাইলে আজ রাতে এখানেই থাকতে পারো, আমাদের গেস্ট রুমটা তো ফাঁকাই আছে। আলোক জুঁইয়ের দিকে চেয়ে বলে, তাহলে তো আরও ভালো হয়, আমার রাতে একটু হাঁটার অভ্যাস আছে, তো আপনাদের অসুবিধা হবে না তো? রিফাত বলে, আরে না, কিসের অসুবিধা, আমরা তো এমনিতেই রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকি সবাই, তুমি এই ঘরকে নিজের ঘরে ভাবতে পারো। মম তো বলেই দিয়েছে আমরা আজ থেকে ফ্যামিলি। জেসি হেসে বলেন, একদম তাই। এদিকে জুইয়ের অবস্থা নাজেহাল। রাতে অলোক এখানে থাকলে কি হবে? তার গলা দিয়ে খাওয়া নামছে না, কোনো মতে খেয়ে উঠে যায়। বেসিনে হাত ধোয়ার জন্য কল চাপতেই পেছন থেকে অলোক এসে বলে, রাতে আমি ছাদে অপেক্ষা থাকবো, যদি না আসো তাহলে আমি তোমার বেডরুমে ঢুকে যাব। জুই আঁতকে উঠে। এদিকে ঐশী লক্ষ্য করে জুই ওঠার সাথে সাথে অলোকও উঠে বেসিনের দিকে গেছে। তাদের মধ্যে নীরবে কোনো কথা হচ্ছে। তারা কি আগে থেকে একে অপরকে চেনে? হাজারো প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। ঘুমাতে এসেও জুইয়ের চোখে ঘুম নেই, মনে শান্তি নেই। একবার ছাদে যেতেই হবে, অলোককে বোঝাতে হবে, নয়তো সে থামবে না। রাত তখন 1:30 বাজে। জুই দেখে তার পাশে ঐশী আপু ঘুমে কাঁদা। সে খুব সাবধানে বিছানা থেকে নেমে গুটি গুটি পা ফেলে ছাদে উঠে যায়। পূর্ণিমার আলোয় থই থই করছে চারিপাশ, আকাশ ভর্তি পেঁজা তুলোর মেঘ। জুই দেখতে পায় একটা লম্বা অবয়ব, এক জোড়া হ্যাঁদাল চোখ। হঠাৎ অলোককে দেখে সে ভয়ে চিৎকার করতে করতে নিলে আলোক শক্ত হাতে চেপে ধরে তার মুখ। তাকে নিয়ে টুপ করে একটা গাছের নিচে বসে পড়ে। তারপর ফিসফিস করে বলে, চুই পাখি। পাখি পছন্দ করতো বলেই আলোক তাকে জুই পাখি বলে ডাকতো। তার এই ডাক শুনে জুই কেমন বিহ্বল হয়ে যায়, বুকের ভেতর ধড়াস ধড়াস শব্দ হতে থাকে। আলোক আবার বলে, আগের কথাগুলো, আমাকে একটু মিস করোনি তাই না? এতগুলো দিন আমি কিভাবে কাটিয়েছি জানো? একবারও আসলে তুমি। জুই কাঁপা কণ্ঠে বলে, ছাড়ুন আমাকে, এভাবে হয় না। আপনি আমার জন্য বিপজ্জনক, আপনি নাবিল ভাইকে খুন করেছেন। অলোক অবাক হয়ে তাকায়। জুই অভিযোগের স্বরে বলে, খবরদার, অস্বীকার করবেন না। সবার কাছে ওটা অ্যাক্সিডেন্ট মনে হলেও আমি জানি কি হয়েছিল সেদিন। সবটা আপনার পরিকল্পিত ছিল। বলুন আমাকে, আপনি মারেননি? নাবিল ভাইয়ের মৃত্যুটা আপনার পরিকল্পিত ছিল না, বলুন। অলোক কিছু মুহূর্ত চুপ থেকে খুব ঠান্ডা স্বরে বলে, হ্যাঁ, সবটা আমার পরিকল্পিত ছিল। আর এটা তোমার কাছে কখনো অস্বীকার করতাম না, কারণ আমি চাই তুমি আমার আসল রূপটা জানো। আমি সব জায়গায় খোলস ধরলেও তোমার সামনে নিজেকে উন্মোচন করব নির্দ্বিধায়, কিচ্ছু লুকাবো না। জুই হতবাক হয়ে তাকিয়ে থাকে। চাঁদের নরম আলোয় আলোকের কঠিন মুখটা বড্ড কোমল আর মায়াময় দেখাচ্ছে। জুই না চাইতেও জড়িয়ে যাচ্ছে এক নিষিদ্ধ গোলক ধাঁধার দুর্বিপাকে। আলোক প্রশ্ন করে, তাহলে এই জন্য কি তুমি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা করছো? তোমার কি মনে হয় সেটা সম্ভব? আমি মেনে নেব? জুই এলোমেলো কয়েকটা নিঃশ্বাস ছেড়ে বলে, জানি না, কিন্তু এভাবে হয় না। আপনি একটা খুনি। এইটাকে খুন বলো আর তোমার ভাষায় যাই বলো, আমার কাছে এটাই নীতি। আরেকবার কেউ এই দুঃসাহস দেখালে আমি আবারও এটাই করব। যতদিন আমি বেঁচে থাকবো অন্য কেউ তোমার দিকে চোখ
তুলে তাকালেও তার পরিণাম একটি মৃত্যু। জয়ী টের পায় তার শরীর জমে ঘামছে, ভয় আর তীব্র আতঙ্কে থরথর করে কাঁপছে হাত পা। আলোক এই অবস্থা দেখে তার হাত শক্ত করে চেপে ধরে, আলতো করে চুমু খেতে আরও একবার কেঁপে ওঠে ছুঁই। আলোক বলে, ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। জীবনে প্রথম কাউকে আমি এভাবে পেতে চেয়েছি। তোমার সরলতা, তোমার নিষ্পাপ মুখ, তোমার হাসি, সবকিছু আমার আসক্তি হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি জুই। জুই আমার, জুই ফুল, আমার জীবনে আসা সব থেকে চমৎকার অনুভূতি। এটাকে আপনি ভালোবাসা বলছেন? এভাবে কয়জনকে মারবেন আপনি? জানেন কত ভয়ঙ্কর ব্যাধি এটা? না, জানি না। আমি শুধু জানি আমার তোমাকে লাগবে, যেভাবে হোক লাগবেই। আলোকের কণ্ঠ দৃঢ়, দৃষ্টি গভীর। জুই নিঃশ্বাস আটকে রেখে প্রশ্ন করে, আমাকে পেয়ে গেলে কি করবেন? আলোক ভীষণ কাতর হয়ে জুইয়ের চুলগুলো একপাশে সরিয়ে গাল স্পর্শ করে বলে, ঝিনুকের বুকে মুক্ত যেভাবে সুরক্ষিত থাকে, তার চেয়েও কোটি গুণ বেশি যত্নে আগলে রাখবো। জুই ফুঁস করে একটা নিঃশ্বাস ত্যাগ করে আলতো আওয়াজে বলে, কিন্তু সেই জন্য আপনাকে এইসব ছাড়তে হবে। কথা দিন যে আর কখনো কাউকে মারবেন না, সে যত বড় অন্যায় করুক। আপনি কেন নিজের হাত নোংরা করবেন? আমি আপনার ওই রক্তাক্ত হাতে শান্তি খুঁজে পাবো না। তাই আগে আপনাকে কথা দিতে হবে কখনো আর এই ধরনের অন্যায় করবেন না। আলোক তার সবুজ ভাব দৃষ্টি জুঁইয়ের দিকে নিবদ্ধ রেখে প্রশ্ন করে, কথা দিলে আমি কি পাবো? যা আপনি চান তাই পাবেন। তুমি কথা দিচ্ছ তো? কিভাবে বিশ্বাস করি? আমার দিকে তাকিয়ে যেভাবে কাঁপছ, মনে তো হয় সুযোগ পেলেই পালিয়ে যাবে। এই কথার উত্তর জুঁই খুব আচমকা আলোকের নেভি ব্লু পোলো শার্টের কলার চেপে ধরে ঠোঁটে আলতো স্পর্শ করে। ভীষণ বিস্ময়ে আলোক স্তব্ধ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। জুঁই একটু লাজুক মুখে বলে, আপনি তো আবার কিস ছাড়া কিছুই বিশ্বাস করেন না। নিন, দিলাম কিস। এবার বিশ্বাস হয়েছে? কিস তো এইভাবে হয় না। শীতল এবং স্পষ্ট কণ্ঠ আলোকের। জুঁই হালকা কেঁপে উঠে আবারও নিচু স্বরে প্রশ্ন করে, তো কিভাবে? আলোক প্রবল আগ্রাসী স্পর্শে জুঁইয়ের ঠোঁট দুটো চেপে ধরে এমনভাবে যেন এই মুহূর্তে ধ্বংস করে দেবে সব। এহেন বলশালী আক্রমণে জুঁই চমকে ওঠে মুহুর্মুহু। নিজেকে সামলাতে দুই হাতে খামচে ধরে আলোকের কোমর শার্টের আস্তে চোখ বুজে নিঃশ্বাস থামিয়ে সামলাতে থাকে ওই বিধ্বংসী স্পর্শ। আলোক তখন ব্যস্ত জুঁইয়ের নরম ঠোঁটে নিজের অস্তিত্ব খুঁজে নিতে। এমন আবেগঘন মুহূর্তে অন্য কেউ হলে নিশ্চিত জুঁইয়ের গায়ে হাত রাখত। সুযোগের সদ্ব্যবহার করে বুকে কিংবা অন্য স্পর্শকাতর অঙ্গ ছুঁয়ে দিত, কিন্তু আলোক জুঁইয়ের শরীর স্পর্শ অবধি করেনি। তার হাত দুটো পেছনে টাইলসের দেয়ালে শক্ত করে চেপে ধরে আছে, আর ঠোঁট দিয়ে এমন তাণ্ডবলীলা চালাচ্ছে যেন বহুদিনের তৃষ্ণার্ত পথিক। এই মুহূর্তে তৃষ্ণার না মেটাতে পারলেও তার মৃত্যু নিশ্চিত। কীভাবে যে এতটা সময় পেরিয়ে যায়। যখন আলোক জুঁইকে ছাড়ে তখন হাঁপিয়ে উঠে বড় বড় শ্বাস ফেলতে থাকে মেয়েটা। নাক লাল হয়ে গেছে, ঠোঁটের অবস্থা নাজেহাল। কোনো মতে ওই ফুলে যাওয়া বিধ্বস্ত ঠোঁট দুটো নেড়ে উচ্চারণ করে, এটা আমার জীবনের প্রথম লং টাইম কিস। এর আগে কখনো এত সময় ধরে কথা শেষ করতে না পারে জুঁই। এর আগে আলোক গভীর শ্বাস নিয়ে থেমে যায়, ভ্রু কুঁচকে বলে, মানে এর আগে তুমি কিস করেছিলে? কার সাথে? তার শক্ত চোয়াল দেখে জুঁই হেসে ফেলে খিলখিল করে। আলোক নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে, একটা ভীমরম সৃষ্টি তার চারপাশে। জুঁই বলে, কারোর সাথে না পাগল, এমনি বললাম। আলোক গভীর চোখে তাকিয়ে দেখতে থাকে জুঁইকে। ভারী কণ্ঠে কেমন ঘোরগ্রস্তের মতো বলে, কিছুদিন আগেও এসব প্রেম ঘটিত ব্যাপার আমার কাছে তুচ্ছ লাগতো, মনে হতো জীবনের সবচেয়ে বড় ওয়েস্ট অফ টাইম। অথচ এখন মনে হচ্ছে ভাগ্যিস দুনিয়ার প্রেম ছিল, ভাগ্যিস তুমি এসেছিলে জীবনে। না হলে এই হাসি, এই চোখ, এই মিষ্টি কণ্ঠ আর এত চমৎকার অনুভূতি আমি কোথায় পেতাম? তোমার আগমন আমার জীবনে নতুন মাত্রা যোগ করেছে জুঁই। আই জাস্ট লাভ ইউ। অলোক পরপর চুমু দেয় জুঁইয়ের কপালে, গালে, চোখের পাতায়। জুঁই চারদিকে চেয়ে বলে, সকাল হয়ে যাচ্ছে আলোক, এবার যেতে হবে। ঐশী আপু উঠে আমাকে পাশে দেখতে না পেলে সর্বনাশ। অলোক শান্ত ভঙ্গিতে মাথা নেড়ে বলে, ঠিক আছে, ছাড়ছি, কিন্তু এই ছাড় শুধু সাময়িক সময়ের জন্য। খুব দ্রুত তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবো।
তারপর আর ছাড়বো না। জুঁই লজ্জা পেয়ে ছোট্ট শ্বাস নিয়ে অল্প হাসে। পর মুহূর্তে মনে পড়ে মা তো মানবে না, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু অলোককে আশ্বাস দিতে বলে এখনই না, আমার পরীক্ষা শেষ হোক, মাত্র কয়েকটা মাস অপেক্ষা করুন প্লিজ। অলোক কিরমিরিয়ে বলে ওঠে, তোমাকে পাওয়ার জন্য কেন অপেক্ষা করতে হবে বলো অলোক প্লিজ। অলোক নিজেকে সামলায়, শান্ত হয়ে বলে, ঠিক আছে, তুমি যখন চাইছো তাই হবে, কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। বলি গাঢ় করে আবারও চুমু খায় জুঁইয়ের কপালে। জুঁই বলে, এখন যাই অলোক প্লিজ, বাসায় ফিরলে আমি আসবো আপনার ওখানে। সত্যি আসবে তো? নিশ্চয়ই আসবো। আরেকবার কিস দিয়ে বলো, তাহলে বিশ্বাস করব। ফিচেল হাসে অলোক। জুঁই তার বাহুতে আঘাত করে বলে, ধুর ছাড়ুন তো, কেউ দেখে ফেলবে। অলোক হাসে, তারপর খুব মন খারাপ করে নিয়ে ছাড়ে জুঁইকে। খুব সাবধানে ঘরে এসে ঐশীর রুমে ঢুকে যায়। সে ভাবে কাঁথার নিচে ঘুমের ভান ধরে পড়ে থাকলে কেউ বুঝতেও পারবে না, কিন্তু ওই সময় ঐশী জেগেছিল। জুঁই পাশে গিয়ে শুতেই সে কঠিন গলায় প্রশ্ন করে, কোথায় ছিলে এতক্ষণ? আপুর কড়া কণ্ঠ শুনে আত্মা ছলাৎ করে ওঠে জুঁইয়ের। জিহ্বা ঠোঁট ভিজিয়ে কষ্টের সৃষ্টি। বাথরুমে ছিলাম। ঐশী চোখ বন্ধ রেখে পাশে ফিরে শীতল গলায় বলে, তাই? আমাদের বাথরুম কি ছাদে? জুঁই বুঝতে পারে আর লুকিয়ে লাভ নেই, ধরা পড়ে গেছে সে। কাতর গলায় বলে, মাফ করে দাও ঐশী আপি প্লিজ, আমার মাকে বলো না। বলবো না, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আজকেই তোকে বাড়িতে রেখে আসবো। মাম্মাম তোকে যেতে দিবে না হয়তো, তুই বলবি তোর বাসায় গিয়ে পড়তে হবে। যেভাবে হোক আজ তুই আমার সাথে বের হবি আর নিজের বাড়ি ফিরে যাবি, নয়তো গত রাতের ঘটনা সবাই জানবে তুই পুরো একটা রাত ওই ছেলের সাথে ছাদে ছিলি। এ কথা মামি জানলে কি হবে চিন্তা করতে পারিস? জুঁই নিশ্চুপ হয়ে যায়, অপরাধীর মতো বলে, তুমি যা বলবে তাই করব। ঐশী মৃদু হেসে বলে, গুড। জুঁই জানে না কেন ঐশী তাকে ফেরত পাঠাতে চাইছে, তবে বাড়ি ফিরলে অলোকের সাথে দেখা করা কঠিন হয়ে যাবে এই ভেবে জুঁইয়ের মন খারাপ হয়, কাঁদতে মন চায়।